আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের 1.4 যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর আগ পর্যন্ত, এবং আজকের ভিডিও থেকে আমরা তোমাদের অনুশীলনী 1.4 যেটা রয়েছে পুরোটা সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। সো এই অনুশীলনী সমাধান করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে, তোমাদের যে পাঞ্জেরি গাইড রয়েছে সেই পাঞ্জেরি গাইডের পিডিএফ নিয়ে নিয়েছি। কারণ যদি এই একটা টাউন করে যদি আমি তোমাদের জন্য টাইপ করে প্রেজেন্টেশন তৈরি করি তাহলে অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে আমি চেষ্টা করেছি দ্রুত ভিডিও আনার জন্য, এবং যাতে দ্রুত ভিডিও আনা যায় সেই কারণে কিন্তু মূলত এই পাঞ্জেরি পিডিএফটা নেওয়া। ঠিক আছে, সো এখানে আসলে আশা করি তোমরা এটা একটু বের করতে পারবে আর কি। সো চলো আমরা মূল আলোচনা শুরু করে দিই। দেখো, ফার্স্টেই আমাদের যেই অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা তা নির্ধারণ করতে হবে। ঠিক আছে, দুইটা বর্ণাংশ আছে এবং তারা সমতল কিনা তা নির্ণয় করতে হবে। সো বর্ণাংশ দুইটা বর্ণাংশ সমতুল হবে কি না সেটা আমরা কীভাবে বার করি বলো তো? আমরা কিন্তু ফার্স্টে প্রথম বর্ণাংশের লব এবং দ্বিতীয় বর্ণাংশের হর গুণ করি, এবং তারপর প্রথম বর্ণাংশের হর দ্বিতীয় বর্ণাংশের লবের সাথে গুণ করি। যদি দেখা যায় গুণফল দুইটা সমান হয় তাহলে আমরা বলতে পারি কি দুইটা বর্ণাংশ সমতুল। এই সেম কথাটাই কিন্তু এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, সেই কথাগুলো তোমরা কিন্তু অবশ্যই হুবহু লিখবা, এবং এই সেম প্রসেস অনুসরণ করলে কিন্তু তোমরা এই যে খ নাম্বার এবং গ নাম্বার 2 নম্বর করতে পারবা। যদি গুণফল মিলে তাহলে সেটা সমতুল হবে, আর যদি গুণফল না মিলে তাহলে সেটা সমতুল হবে না। ঠিক আছে, উত্তরগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নিবা। ঠিক আছে, নিজেরা করে উত্তরটা মিলিয়ে নিবা। সো দেখো 2 নাম্বারটা দেখো, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। সো এখানে দেখো দুটো ধাপ দেওয়া আছে। এই যে এখানে খেয়াল করো, ধাপ 1, প্রথমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথমে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রাপ্ত লসাগুকে যথাক্রমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে আবার উক্ত ভগ্নাংশগুলোর লব ও হর দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, সো আমরা দেখো একটু খেয়াল করো, এখানে ফার্স্ট অঙ্করে আমাদের 3টা ভগ্নাংশ রয়েছে, 5/2, 10/7, 40/9। সো 3টা ভগ্নাংশের যে হর আছে তাদের লসাগু আমরা নিলে কত পাচ্ছি বলো তো? 40 পাচ্ছি। সো প্রথম ভগ্নাংশ এখানে আসলে লসাগুটা কিন্তু তোমরা বের করে নিবা মনে মনে, অথবা খাতা আলাদা করে কোনো রকম বের করে নিতে পারো। এগুলো কিন্তু তোমরা আগে ক্লাসে শিখেছো। আগের যে অনুশীলনী সেখানে কিন্তু আমরা লসাগু সম্পর্কে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সো দেখো এখানে এক জিনিস খেয়াল করো, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তার হরটাকে আমরা 40 বানাবো, তাই না? হর ছিল 5, বানাবো 40, তাহলে আমাদেরকে 8 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি নিচে 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের ভারসাম্য বজায় রাখার জন্য উপরেও 8 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বর্ণাংশটা পাচ্ছি, এই বর্ণাংশটা পাচ্ছি আমরা। ঠিক আছে, সেম প্রসেস অনুসরণ করলে আমরা দ্বিতীয় বর্ণাংশ থেকে পাচ্ছি এই যে এইটা, এবং তৃতীয় বর্ণাংশ থেকে পাচ্ছি আমরা এইটা, এবং এরা তিনজনের কিন্তু সমহর বিশিষ্ট, এদের হর কিন্তু একই, তাই না? তাহলে এই 3টা বর্ণাংশই হচ্ছে সমহর বিশিষ্ট বর্ণাংশ। ঠিক আছে, সো এবার আরেকটা জিনিস খেয়াল করো, আমরা চলে যাচ্ছি খ নাম্বারটা সেম প্রসেস অনুসরণ করবে, একদম সেম প্রসেস। 3টা বর্ণাংশের হরগুলো লসাগু বের করে নিবা, লসাগু আসতেছে 600, এবং এদেরকে সমহর বানাবা, প্রতিটা বর্ণাংশ ধরে ধরে সমহর বানাবা। কীভাবে বানাবা? এই যে লসাগু যে আছে এই লসাগুকে আমরা প্রতিটা বর্ণাংশের হর দ্বারা ফার্স্টে গুণ করব। হর দ্বারা গুণ করার পর গুণফল যত আসবে সেই গুণফলকে আবার তোমরা কী করবা? ভাগফল লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করলে ভাগফল যেটা আসবে সেই ভাগফলটাকে আবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে বর্ণাংশগুলোর লব দ্বারা গুণ করবা। গুণ করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মূল কাজটা তোমরা পেয়ে যাচ্ছ, তাই না? এই যে দেখো এখানে কিন্তু সেম প্রসেসটা অনুসরণ করে কিন্তু আমরা আগের অঙ্কের মতো কিন্তু আমরা প্রথম বর্ণাংশ, দ্বিতীয় বর্ণাংশ এবং তৃতীয় বর্ণাংশটা আমরা নির্ণয় করে নিলাম, এবং এখান থেকে আমরা বলতে পারি সমহর বিশিষ্ট বর্ণাংশগুলো হচ্ছে এই যে এই সবগুলো হচ্ছে সমহর বিশিষ্ট বর্ণাংশ। ঠিক আছে, সো আশা করি তোমরা এই অঙ্কটা নিজেরাই করতে পারবা। সো এবার চলো 3 নাম্বারটা আমরা একটু খেয়াল করি। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে আমাদেরকে। সো ফার্স্টে এখানে দাগগুলো দেখো, একটু খেয়াল করো। প্রথমে প্রদত্ত ভগ্নাংশগুলো হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। প্রাপ্ত লসাগুকে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে আবার উক্ত ভগ্নাংশগুলোর লব এবং হর উভয়টি দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। এক কথায় বলতে গেলে আমাকে কী করতে হবে? সমহর বিশিষ্ট বর্ণাংশে রূপান্তর করে নিতে হবে সবগুলো বর্ণাংশকে। ঠিক আছে, ফার্স্টে দেখো খ নাম্বারটা, এটাকে আমরা আগের প্রসেস অনুসরণ করে আমরা কী করতে পারি? সমহর বিশিষ্ট বর্ণাংশে রূপান্তর করে নিলাম, এবং সমহর বিশিষ্ট বর্ণাংশগুলো হচ্ছে এই যে এইগুলা।
এবং এখান থেকে আমরা দেখব যেহেতু সবার হর একই, তার মানে আমরা দেখব যে যার লব ছোট সেই বর্ণাংশটা ছোট এবং যার লব বড় সেই বর্ণাংশটা বড়, এবং এই অনুসারে যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রদত্ত বর্ণাংশগুলোকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাচ্ছি এই যে এটা, এবং এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। সো আসলে বলতে পারো যে ভাইয়া আপনি এত ডিটেলস আলোচনা না করে কেন, এত দ্রুত কেন আপনি আলোচনা করে শেষ করে ফেলছেন। আসলে এই যে বেসিকগুলো এগুলো কিন্তু আমরা আগে কিন্তু অনেক বেশি আলোচনা করেছি, যখন বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা হয় তখন কিন্তু আলোচনা করা হয়েছে। একটা ভিডিও দেখা গেছে 10 মিনিট 12 মিনিট করে আলোচনা করেছি একটা পার্ট ধরে ধরে। সো সেই কারণে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি অনুশীলনীতে এত কিছু আলোচনা না করার জন্য, জাস্ট তোমাদেরকে মানে ক্লু দিয়ে দিয়ে তোমাদের অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে অনুপ্রাণিত করা, ঠিক আছে? অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে নিজেরা করার জন্য, নিজেরা করে তারপর উত্তরগুলো এখান থেকে মিলিয়ে নিবা। সো খ নাম্বার যেটা রয়েছে সেটাও তোমরা একই প্রসেস অনুসরণ করবা। ফার্স্টে আমরা এই 4টা বর্ণাংশের কী করবো, সমহর বিশিষ্ট বর্ণাংশ তৈরি করে নিব, এবং সমহর বিশিষ্ট বর্ণাংশ থেকে আমরা দেখব যার লব ছোট সেই বর্ণাংশটা ছোট এবং যার লব বড় সেই বর্ণাংশটা হবে বড়, এবং এই প্রসেস অনুসরণ করে আমরা এদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাবো আমরা এই যে এটা, ঠিক আছে? এটা পাবো। সো ফার্স্টে তোমরা কী করবা, নিজের আগে অঙ্কটা নিজেরা করবা, করার পর তারপর অবশ্যই উত্তরটা মিলিয়ে নিবা। সো এরপরে যদি আমরা চলে যাই নিচের ভগ্নাংশগুলোকে মানে অধক্রম অনুসারে সাজাতে হবে। অধক্রম মানে কি? অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট অনুসারে। সো একদম সেম প্রসেস আগেরটার মতোই। ফার্স্টে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যার লব ছোট সেই ভগ্নাংশটা বড় এবং যার লব বড় সেই ভগ্নাংশটা বড় হবে। সো এই হিসাবে আমরা কি করতে পারি বলো তো, মানে অধক্রম অনুসারে সাজাই যদি আমরা, তাহলে পাচ্ছি এই যে এইটা, এবং এটাই হচ্ছে মূলত উত্তর। সো এখানে যে কথাগুলো দেওয়া আছে এবং যেই প্রসেসে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখে দিবা। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে সাইড নোটগুলো রয়েছে, যে এখানে সাইড নোটগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু মাস্ট দিতেই হবে, আদারওয়াইজ পরীক্ষার মধ্যে নাম্বার তোমাকে অর্ধেক নাম্বার দিবে, ঠিক আছে? এবং খ নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা একদম সেম প্রসেস অনুসরণ করে করতে পারবা। এবং একটা জিনিস খেয়াল করবা, এটার উত্তরটা হবে কত, উত্তরটা হবে এই যে এটা, ঠিক আছে? হ্যাঁ, আগের প্রসেস অনুসরণ করলে কি তোমরা এটা কিন্তু করতে পারবে, একদম ইজিলিভাবে তোমরা করতে পারবে, তাই আমি এগুলো নিয়ে বেশি একটা আলোচনা করছি না। সো এবার চলো আমরা 5 নম্বরটা চলে যাই। 5 নম্বরটা হচ্ছে ভগ্নাংশের যুগ, ঠিক আছে? ভগ্নাংশের যুগ। সো দেখো এখানে আমরা কিন্তু আগে কিন্তু সব কিছু শিখে ফেলেছি। তোমরা যদি বেসিক কনসেপ্টে ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এই অনুশীলনী সমাধান করা কিন্তু তেমন কোনো কঠিন বিষয় না, ঠিক আছে? তো ফার্স্টে দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা যোগ করতে হবে। তো ফার্স্টে আমরা কী করবো, এদেরকে আমরা সমহর হিসাব করে নিব, এদেরকে আমরা সমহর বানাবো। সমহর বানানোর জন্য কী করলাম আমরা দেখো তো একটু, আমরা সমহর বানিয়ে নিলাম 16/10 এবং 16/3, এবং এদেরকে যদি আমরা যোগ করি তাহলে সমহরের ক্ষেত্রে আমরা কী জানি, বর্ণাংশের হরের মতোই থাকবে, জাস্ট লবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা যোগফল কত পাচ্ছি, 16/13, ঠিক আছে? আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও কিন্তু আমরা এটা সমাধান করতে পারি। খেয়াল করো, আমরা এই যে দেখো এই দুটো সংখ্যার আমরা কী করলাম, লসাগু বের করে নিলাম 16, এবং 16কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে বলো তো, 8 দ্বারা ভাগ করলে আসতেছে 2, 2কে আবার আমরা এই 5 দ্বারা গুণ করবো, এই যে দেখো 5 গুণ 2, আবার 16কে আমরা 16 দ্বারা ভাগ করলে থাকতেছে 1, তাহলে আমরা 3কে আবার 1 দ্বারা গুণ করবো এবং দুটো সংখ্যাকে আমরা যোগ করে দিব। তারপর দেখো আমাদের উত্তর কিন্তু সেম একই আসতেছে। তোমরা কিন্তু যে কোনো একটা করতে পারবা, কিন্তু তোমরা মেকশিওর করবা পরীক্ষার হলে দুটো অঙ্ক করতে পারবে না, জাস্ট একটা অঙ্কই করবা, কিন্তু তোমাদের যেটা পছন্দ হয়, যেটা তোমাদের কাছে সহজ মনে হয় তোমরা সেটাই করবা। সো এবার চলো আমরা নেক্সটে চলে যাই। সো খ নাম্বার যেটা রয়েছে এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে এবং একটা মিশ্র বর্ণাংশ রয়েছে। পূর্ণ সংখ্যা মিশ্র বর্ণাংশ কিন্তু আমরা যোগ করি কীভাবে বলো তো, আমরা প্রতিটা যেই পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, মিশ্র বর্ণাংশে কিন্তু এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে, এবং এই পূর্ণ সংখ্যাকে আমরা আলাদা করে গুণ করব, এবং ভগ্নাংশ যেটা রয়েছে সেটা তো আমরা অবশ্যই যোগ করব, ঠিক আছে? সো পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা আলাদা যোগ করব এবং ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা যোগ করে দিব, ঠিক আছে? যোগ করলে আমরা কী পাচ্ছি দেখো তো, 6-এর 1 যোগ করলে 7 আসতেছে, আর এই ভগ্নাংশতে আমরা যোগ হিসেবে লিখে আমরা কী করতে পারি বলো তো, এই হচ্ছে আমাদের উত্তর, এবং এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? সো এখানে গ নাম্বারটা যেটা রয়েছে সেটা সেম প্রসেস অনুসরণ করলে তোমরা করতে পারবা। সো এখানেও আমরা পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে নিয়ে আসলাম, এই যে দেখো একসাথে নিয়ে আসলাম, এবং ভগ্নাংশগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম, তারপরে আমরা যোগ করে দিলাম, এটা হচ্ছে 20, আর এখান থেকে যোগ করে আমরা স্বাভাবিক পদ্ধতি যদি আমরা যোগ করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে 26/17, এবং এদেরকে আমরা মিশ্র বর্ণাংশে রূপান্তর করলে কী পাচ্ছি, 20/17, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমাদের যোগফল। এবার চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনটা একটু চলে যাই। সো দেখো নেক্সট কোশ্চেনটা কী বলা হয়েছে, নেক্সট কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে 70 মিটার এবং 9 সমস্ত 10/7 সেন্টিমিটার, 80 মিটার 17 সমস্ত 50/3 সেন্টিমিটার,
40 মিটার 27 সমস্ত 25 / 9 সেন্টিমিটার এদেরকে আমাদের যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, সবগুলো রাশি যেগুলো মিল আছে সবাইকে আমি একসাথে নিয়ে আসবো। 70 মিটার 80 মিটার এবং 40 মিটার এদেরকে আমি একসাথে নিয়ে আসলাম। এই যে দেখো একসাথে নিয়ে আসলাম, এই যে এখানে মিটারগুলো সবগুলো আমি একসাথে এবং সেন্টিমিটার সবগুলোকে আমি আবার একসাথে নিয়ে আসলাম। তো এদেরকে যোগ করে দিলে আমরা পাচ্ছি দেখো জাস্ট 70 80 40 এখানে যোগ করে দিলাম এবং এই যে সংখ্যাগুলো আছে ভগ্নাংশগুলো এগুলোকে আমরা যোগ করে দিলাম। সো এখান থেকে আমরা পাচ্ছি 190 এবং এই যে যোগ করলাম এখান থেকে আমরা পাচ্ছি কত 50/2706, ঠিক আছে। সো এইটাকে কিন্তু আবার আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে, কারণ কোনো ভগ্নাংশ যোগ করার ক্ষেত্রে আমরা মাথায় খেয়াল রাখবো সেটা যদি অপ্রকৃত আসে তাহলে কিন্তু আমাকে এটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার প্রক্রিয়াটা কি সেটা তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে কি এই যে লবটা আছে সেটাকে আমরা কি করব এই হর দ্বারা ভাগ করব এবং ভাগফল যত আসবে সেটা আমাদের এখানে বসবে, এই যে এখানে বসবে এবং হরের মধ্যে থাকবে এবং বাক্সের সাথে বসবে এই জায়গায়, ঠিক আছে। সো এখান থেকে আমরা উত্তর পাচ্ছি এই যে এটা। সো এবার চলো আমরা নেক্সট কোশ্চেনটা একটু দেখি, বিয়োগ করা। এটা কিন্তু আরও সহজ, তাই না? এটা কিন্তু আমরা চাইলে অনেকভাবেই করতে পারি। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে করলাম, কিংবা তোমরা চাইলে কিন্তু সমর করে কিন্তু করতে পারবা, ঠিক আছে, একদম ইজিলিভাবে তোমরা করতে পারবা। হ্যাঁ, তারপর এইটা ক্ষেত্রে একদম সেম আগের প্রসেস আমাদেরকে অনুসরণ করতে হবে। সো এখানে তারা যেটা করছে, আমরা তো আগে কিন্তু কি করতাম বলো তো, পূর্ণ সংখ্যাকে আমরা আগে যোগ করে নিতাম। এখানে তারা আরেকটা নতুন পদ্ধতি অনুসরণ করেছে, সেটা হচ্ছে এই পুরো সংখ্যাটাকে কি করলো, মিশ্র বর্ণাংশটাকে সে অপ্রকৃত বর্ণাংশে রূপান্তর করে নিল। কীভাবে করলো, 15কে 8 দ্বারা গুণ করলো এবং গুণফল সাথে আবার সে 4 যোগ করলো, 15 মধ্যে থাকবে। এবং এভাবে যদি আমরা অপ্রকৃত বর্ণাংশ করি নিই, তারপর এই যে দেখো দুইটা বর্ণাংশ আসতেছে, দুইটা ভগ্নাংশ, এবং এদেরকে আমরা সাধারণ নিয়মে করলে কত পাইতেছি, বিয়োগফল পাইতেছি 45/44, ঠিক আছে, 45/44। সো এভাবে আসলে তোমরা কিন্তু করতে পারবা। এখন নেক্সট কোশ্চেনটা যদি দেখো, এটাও কিন্তু একদম সেম পদ্ধতিতে তোমরা করতে পারবা। সো দেখো আমরা নেক্সট কোশ্চেনটা যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। এখানেও কিন্তু একই রকমই আমাদের একটা বিয়োগ দেওয়া হয়েছে, এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে এবং এখানে একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে। মিশ্র ভগ্নাংশে আমরা কী করবো, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাই আমরা কত পাইতেছি, আমরা পাইতেছি হইতেছে কি 20 - 21/209। এবং খেয়াল করবা এই প্রসেসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবা, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে তুমি কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতেছো সেটা চেষ্টা করবা দেখিয়ে দেওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা দেখো 20 আমরা 21 দিয়ে কিন্তু এটা লসাগু আসতেছে, 20-এর নিচে কিন্তু মনে মনে কিন্তু আমাদের এখানে 1 আছে, তাই না, 1 আছে। সো 21 আর 1-এর লসাগু কত হবে, 21ই হবে, তাই না। সো 21-এর লসাগু 1ই হলে তা আমরা দেখো এখানে 21কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে তার কাছে 21, তাহলে 20 আর 21 গুণ হবে, আর 21কে 21 দ্বারা ভাগ করলে তার কাছে 1, তাই না, তাহলে হইতেছে কত 209ই থাকতেছে। তারপর আমরা এখান থেকে হিসাব করে নিব। আর অবশ্যই খেয়াল করবা এই সাইড রুটগুলো যেগুলো রয়েছে সাইড রুটগুলো তোমরা লিখে দিবা পরীক্ষায়, কারণ ভালো কোনো টিচারের হাতে খাতা গেলে তোমার সাইড রুট লেখা না থাকলে তোমাকে কিন্তু নাম্বার কিন্তু অর্ধেক দিতে পারে। সো এটা অবশ্যই খেয়াল করবা। তারপর এখান থেকে তোমরা বিয়োগ করে দিবা স্বাভাবিক পদ্ধতিতে, করলে কত আসতেছে এই যে 21/211। এবং খেয়াল করবা এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে এসেছে, এটাকে আমাদেরকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে, এবং এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার অন্যতম একটা পদ্ধতি, ঠিক আছে। এটা খেয়াল করবা, এই যে এখানে ভাগটা করছে যে ভাগটা তোমরা খেয়াল করবা, এবং এই যে হচ্ছে বিয়োগফলটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। তারপর গ নাম্বারটা দেখো, খেয়াল করো, এখানে দেখো 25 কেজি 10^5 গ্রাম মাইনাস 17 কেজি 7/25 গ্রাম, এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। 25 কেজি 10^5 গ্রাম যেটা রয়েছে, এখান থেকে আমরা একটু নিচে চলে যাই। দেখো 25 কেজি এবং এই সবগুলোকে আমি কী করলাম, ভেঙে দিলাম, তাই না, যোগ করে দিলাম। সো এটার সাথে কিন্তু এটা যোগ হিসেবে আছে, গ্রামটা কিন্তু কেজির সাথে যোগ আকারে আছে। সো এখানে যোগ করে দিলাম আমরা, এবং -17 কেজি থেকে আমরা কী করলাম, এটা কিন্তু যোগ হিসেবে ছিল, এটা কিন্তু যোগ হিসেবে ছিল, বাট সামনে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, আমরা কি জানি বলো তো, আমরা জানি যে প্লাস ইন্টু মাইনাস করলে আমরা পাচ্ছি কত, আমরা পাই হচ্ছে মাইনাস, ঠিক আছে। অথবা তোমরা যদি দুটো চিহ্ন একই রকম চিহ্ন যদি গুণ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে প্লাস পেয়ে যাবা, ঠিক আছে। সো এগুলো আসলে বীজগণিতের কথা, বীজগণিতে গেলে তোমরা জানতে পারবা, জাস্ট জেনে নাও এটাও কিন্তু প্লাস ছিল, এটাও কিন্তু প্লাস ছিল, সামনে মাইনাস থাকার কারণে এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। তোমরা যখন আরও পড়বা, আরও সামনে আগাবা, তখন এই বিষয়গুলো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তারপর সেইখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো 25 যে সমস্ত সংখ্যাগুলো আছে, সমস্ত যেগুলো আছে সমস্তগুলোকে আমি একসাথে নিয়ে আসলাম, এবং ভগ্নাংশগুলোকে আমি একসাথে নিয়ে আসলাম। সমস্তগুলোকে আমরা বিয়োগ করে পাচ্ছি 8 কেজি, এবং ভগ্নাংশগুলোকে আমরা কী করবো, ফার্স্টে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার পর আমরা বিয়োগ করে দিব, এবং বিয়োগ করার পর আমরা মান পাচ্ছি কত, একটু খেয়াল করো, আমরা মান পাচ্ছি হচ্ছে এই যে এটা
25/73 গ্রাম। এবং এখান থেকে আবার দেখো এটা কিন্তু আমাকে অবশ্যই মিশ্র বর্ণাশে রূপান্তর করে নিতে হবে। তো এখানে মিশ্র বর্ণাশে রূপান্তর করে নিলাম। দেখো খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তারা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে একটু তারা কাজ করেছে, তাতে কোনো প্রবলেম নাই। তোমরা যেইভাবে তোমরা পারো অপ্রকৃত বর্ণাশ্য থেকে মিশ্র বর্ণাশ্যে রূপান্তর করার বিষয়টা তোমরা সেভাবেই করবা। সেভাবে করলে কিন্তু তোমাদের মান কিন্তু দেখবা এই যে এটাই আসতেছে, ঠিক আছে। মান আসবে এই যে 2 সমস্ত 25/23, ঠিক আছে, এটা হবে মান। সো এখান থেকে জাস্ট তোমরা কী করবা, 2 গ্রামটাকে আলাদা করে দিবা এবং এই লাইনটা তোমাদের না লিখলেও চলবে, ঠিক আছে, এই লাইনটা না লিখলেও চলবে, এই লাইনটা না লিখলেও চলবে। সো এখান থেকে তোমরা জাস্ট লিখে দিবা 8 কেজি 2 সমস্ত 25/23 গ্রাম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এখানে তার 7 নম্বরটা দেখো, তারপরে এখানে সরল রয়েছে কিছু, সরলগুলো তোমরা করতে পারবা ইজিলিভাবে। ফার্স্ট কী করবো, আমরা পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আগে যোগ বিয়োগ করে নিব এবং তারপর বর্ণাংশগুলোকে আমরা হিসাব করব। সো যেই সংখ্যার সামনে এই যে চিহ্নটা রয়েছে সেই চিহ্ন সহ কিন্তু সে যাওয়া আসা করবে। দেখো 7 আর 8টায় কিন্তু প্লাস আছে, সো 8টাকে তুমি চাইলে কিন্তু মাইনাস ইউজ করতে পারবে না, তোমাকে অবশ্যই প্লাসে ইউজ করতে হবে। সো এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু মানটা কিন্তু তোমরা বের করে ফেলতে পারবা। সো এখান থেকে মান যদি আমরা বের করি, দেখো 7 আর 8 যোগ করলে হতেছে 15 এবং এই দুটো ভগ্নাংশকে আমরা যদি বিয়োগ করি তাহলে পাইতেছি কত, দেখো তো। এখানে তারা স্কিপ করছে, সমস্যা নেই। এই যে দেখো এখানে 15, ঠিক আছে, 15, এই যে এই জিনিসটা খেয়াল করো, এখানে 15 মাইনাস 8/3 মাইনাস কী হইতেছে 7/4 এবং এই সবগুলোকে আমরা কী করবো, লসাগু করব। 7 আর 8-এর লসাগু হচ্ছে 56 এবং 15 নিচে কিন্তু মনে মনে কিন্তু আমাদের 1 আছে, তাই না, মনে মনে আমাদের 1 আছে, তাহলে পুরোটার লসাগু হবে 56 এবং এখান থেকে আমরা যদি হিসাব করলে পাচ্ছি কত, দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে একটা সংখ্যা পাচ্ছি 840 মাইনাস 21 মাইনাস 32, ঠিক আছে, ঠিক আছে। সো এখানে যেটা করবা সেটা হচ্ছে তোমরা চাইলেই কিন্তু একটা থেকে একটা বিয়োগ করতে পারো, বাট আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে কি, দেখো আমি পুরোটাকে লাস্টের দুইটা সংখ্যা রয়েছে সেই দুইটা সংখ্যা আমি ফার্স্টে যোগ করে নিব, ঠিক আছে, ফার্স্টে দুইটা সংখ্যাকে আমরা যোগ করে নিব। তোমরা চাইলে কিন্তু প্রথমে 841 থেকে ফার্স্টে তোমরা 21 বাদ দিতে পারো, তারপর 840 থেকে আবার 21 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা থেকে তোমরা আবার 32কে ভাগ দিতে পারো, একদম সেম ওয়ে, তাতে কোনো সমস্যা নেই, তোমাদের উত্তর অবশ্যই এটাই আসবে, ঠিক আছে। এবং তারপর এটা কী করলাম, আমরা এই যে ভাগের মাধ্যমে আমরা কী করলাম, এটাকে মিশ্র বর্ণাশে রূপান্তর করে নিলাম। সো এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এবার 9 নম্বরটা দেখো, খেয়াল করো, 9 নম্বরটা তোমরা নিজেরাই পারবা, একটু তোমরা যদি টাইম নিয়ে যদি চেষ্টা করো তাহলেই পারবা। এবং এখানে খেয়াল করবা 3 এবং 16/15 মাঝখানে কিন্তু যোগ হিসেবে আছে, 2 কিন্তু 8/7 মাঝখানে কিন্তু যোগ হিসেবে আছে, তাই না। সো এখান থেকে তোমরা যদি একটু খেয়াল করো, কিংবা তোমরা চাইলে কিন্তু এই পুরো বর্ণাংশটাকে তোমরা আলাদা আলাদাভাবে করতে পারো, ঠিক আছে, পুরো সংখ্যাটাকে তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে হিসাব করতে পারো। যে ফার্স্টে তোমরা কী করবা, প্রকৃত যেই পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা একসাথে যোগ করে দিব এবং তারপর আমরা ভগ্নাংশগুলোকে যোগ করব। সো এখানে আসলে তারা যেটা করছে সেটা হচ্ছে সবগুলো মিশ্র বর্ণাংশকে তারা কী করছে, অপ্রকৃত বর্ণাংশে রূপান্তর করে নিয়েছে। এতে করে আমাদের আরও বেশি ভালো, আমাদের হিসেব নিকেশে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়, ঠিক আছে। তারপরে আমরা এই যে সংখ্যাগুলো পাচ্ছি, আমরা 4টা সংখ্যা আমরা যোগ বিয়োগ করলে কত পাইতেছি, দেখো একটু খেয়াল করো, আমরা পাচ্ছি হচ্ছে এই যে 32/79, ঠিক আছে। এবং এটাকে আমরা কী করবো, মিশ্র বর্ণাংশে রূপান্তর করে নিব। মিশ্র বর্ণাংশে রূপান্তর করে আমরা কত পাইতেছি, 2 সমস্ত 32/15, ঠিক আছে। এবার আমরা ঘ নাম্বার দিকে একটু খেয়াল করি। ঘ নাম্বারটা বলা হয়েছে 2 সমস্ত 2/1, 4 সমস্ত 5/3 মাইনাস 11 প্লাস হচ্ছে 17 সমস্ত 15/7, ঠিক আছে। এবং এদেরকে আমরা কী করবো, গুণ করে দিব, এগুলোকে আমরা হিসেব করবো, সরল করার ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে প্রতিটা পূর্ণ সংখ্যাকে তোমরা কিন্তু একটা একটা করে হিসাব করতে পারবা, কিংবা তোমরা চাইলে কিন্তু প্রতিটি সংখ্যাকে কিন্তু তোমরা কী করতে পারো, একদম যে মিশ্র বর্ণাংশগুলো রয়েছে সেগুলোকে তোমরা ফার্স্টে অপ্রকৃত তৈরি করবা এবং অপ্রকৃত তৈরি করার পর সবগুলো বর্ণাংশকে তোমরা হিসাব করে দিতে পারো যোগ বিয়োগ হিসেবে। তারা কিন্তু সেম এই কাজটাই করেছে, দেখো এখানে এই কাজটা করা হয়েছে। তারপর এখান থেকে সবগুলো সংখ্যার যে হরগুলো রয়েছে তার কী করছে, লসাগু বাই করছে। সো এখানে 11 নিচে কিন্তু মনে মনে আমাদের 1 আছে, পূর্ণ সংখ্যার নিচে সবসময় মনে মনে 1 থাকে, ঠিক আছে, হর হিসেবে 1 থাকে, এটা তোমরা অবশ্যই খেয়াল করবা। সো এখানে লসাগু পাইতেছি আমরা এত, ঠিক আছে। এবং আমরা যোগ বিয়োগের যে পদ্ধতিটি আমরা অনুসরণ করি, যে লসাগুকে আমরা কী করি, একটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি এবং যে ভাগফলটা আসে তার সাথে আমরা লবের গুণ করে দিই, তাই না। সো এই প্রসেস তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমরা একদম ইজিলিভাবে তোমরা কিন্তু উত্তরটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হইতেছে যে এখানে তারা একটা কাজ করছে, দেখো তোমরা যেটা করবা, এখানে দেখো 524 কিন্তু প্লাস হিসেবে আছে, যোগ হিসেবে আছে, এবং
75 যেটা রয়েছে দেখো 75 যেটা রয়েছে সেটা যদি খেয়াল করো সেটাও কিন্তু প্লাস হিসেবে আছে, তাই না? আমি সবগুলো প্লাসকে আমি একসাথে করে নিলাম, 75 যোগ 524, ঠিক আছে? আবার মাইনাস হিসেবে আছে কে বলো তো, 138 আর হচ্ছে 330। সো এখানে এই যে এখানে মাইনাস ছিল, এটা প্লাস কীভাবে হয়ে গেলো, তাই না? সো এই প্রসেসগুলো তোমরা কিন্তু একটু পরে কিন্তু জানতে পারবা, পরে পদ্ধতি অধ্যায় যেগুলো রয়েছে বীজগণিত নিয়ে, সেখানে তোমরা যখন পড়বা তখন কিন্তু এই বিষয়গুলো জানতে পারবা যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা। সো এখন জাস্ট তোমরা এটা একটু খেয়াল করবা, ঠিক আছে? দুইটা মাইনাসকে আমরা যোগ করে দিলাম, এবং এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে, এবং এখান থেকে আমরা হিসাব করে পাচ্ছি কত, 30/131, এবং এই অপ্রকৃত বর্ণাংশকে আমাকে অবশ্যই মিশ্র বর্ণাংশে রূপান্তর করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এরপর দেখে আমরা চলে আসলাম 8 নম্বর অঙ্কটায়। বলা হয়েছে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10/1 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 20/1 কুইন্টাল ইরি ধান এবং 10 সমস্ত 50/1 কুইন্টাল আউশ ধান পেয়েছেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? আমাদেরকে কী করতে হবে, মুটটা বের করতে হবে, তাই না? মুট বের করতে হবে। সো আমাকে অবশ্যই তিনটাকে যোগ করে হিসাব করতে হবে। তিনটাকে আমরা যোগ করে দিলাম। তোমরা চাইলে কী করতে পারো, এটাকে মিশ্র বর্ণাংশগুলোকে তোমরা কী করতে পারো, অপ্রকৃত বর্ণাংশে রূপান্তর করে হিসাব করতে পারো, কিংবা তোমরা চাইলে প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদা করে তোমরা হিসাব করতে পারো। যেমন মিশ্র বর্ণাংশের মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে তোমরা একসাথে যোগ করে দিবা, এবং তারপর তোমরা কিন্তু প্রকৃত বর্ণাংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একসাথে যোগ করে দিতে পারবো, ঠিক আছে? সো এখানে তারা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে মিশ্র বর্ণাংশগুলোকে তারা অপ্রকৃত বর্ণাংশে রূপান্তর করে নিয়েছে, ঠিক আছে? এরপর থেকে আমরা যদি হিসাব করি, হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো 100/6017 কুইন্টাল, এবং এটা যেহেতু অপ্রকৃত বর্ণাংশ তাই আমাকে কী করতে হবে, আমাকে অবশ্যই এটাকে কী করতে হবে, মিশ্র বর্ণাংশে রূপান্তর করে নিতে হবে। এবং এটা কীভাবে রূপান্তর করতে হয় এই প্রসেসটা আশা করি তোমরা শিখে গেছো, কারণ এটা কিন্তু আমরা অনেকবার করতেছি। তোমরা এখানে এই জিনিস খেয়াল করো, আমরা এখন 9 নম্বর কোয়েশ্চেনটা করবো একটু। 9 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে একটু খেয়াল করো। 25 মিটার লম্বা একটা বাঁশের, অর্থাৎ বাঁশের দৈর্ঘ্যটা হচ্ছে 25 মিটার। এই বাঁশটার 5 সমস্ত 25/4 মিটার কালো, 7 সমস্ত 4/1 মিটার লাল, এবং 4 সমস্ত, আমি এখানে একটু মুছে দিই, আমি দুঃখিত এখানে দাগটা পড়ে আসার জন্য। 4 সমস্ত 10/3 মিটার হলুদ রং করা হয়েছে। তার মানে বাঁশের মধ্যে 3টা রং করা হয়েছে। বলা হয়েছে বাঁশটি কত অংশ রং করা বাকি রইল, ঠিক আছে? তার মানে ফার্স্ট আমরা কী বার করতে হবে, পুরো বাঁশটার মধ্যে কত অংশ রং করা হয়েছে, তারপর সেটাতেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে বাঁশটার মধ্যে কত অংশ রং করা বাকি রয়েছে। সো সেটা আমি এখানে করেছি, খেয়াল করি এখানে ফার্স্ট আমি বাঁশের মোট কত অংশ রং করা হয়েছে সেটা যোগ করে দিলাম। যোগটা তোমরা সাধারণ নিয়মই করতে পারো, তোমরা তোমাদের অনেক রকমভাবে করতে পারো যোগটা, এটা আমি আসলে আর বলে দিলাম না। তারপর উত্তর আসতে কত, 100/1671, তাই না? এটা কি, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার বলতে পারো যে আমি এটা মিশ্র ভগ্নাংশে বানিয়ে নিতে পারি, বাট মিশ্র ভগ্নাংশ এখানে কেন বানানোর না জানো? আমি মিশ্র ভগ্নাংশ এখানে বানানোর না এই কারণে, কারণ মিশ্র ভগ্নাংশ বানালে আবার পরবর্তীতে আবার কিন্তু এটা অপ্রকৃতি করতে হবে, তাই আমি এখানে মিশ্র ভগ্নাংশ বানানো না, একদম উত্তরের শেষে গিয়ে আমরা মিশ্রতে রূপান্তর করে নিব। তারপর দেখো বাঁশটির রং বাকি রইল, আমরা 25 মিটার থেকে আমি এটা যেটুকু রং করেছি সেটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর আমি উত্তরটা পেয়ে যাচ্ছি কত, দেখো 100/829, এবং এইটাকে আমরা কী করবো, মিশ্র বর্ণাংশে রূপান্তর করে দেবো। মিশ্র বর্ণাংশে রূপান্তর করলে আমার উত্তর কত আসতেছে, বাঁশটি 8 সমস্ত 100/29 মিটার রং করা বাকি রইল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সটে চলে যাই, এটা হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেনটা। আমিনা তার মা আর ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10/3 গ্রাম এবং 98 সমস্ত 5/3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে তার 400 গ্রাম হবে, ঠিক আছে? এর মানে তার মা এবং ভাইয়ের নিকট যত পেয়েছে, বাবার কাছ থেকে সে আরও যদি খানিকটা পায় তাহলে কিন্তু তার মোট স্বর্ণের পরিমাণ 400 গ্রাম হবে। তাইলে আমি ফার্স্টে কী করবো, দেখো ফার্স্টে আমি তার মা এবং ভাইয়ের কাছ থেকে কতটা পেয়েছে সেটা আমি যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পর উত্তর কত আসতেছে, এতটুকু। এবার আমাকে বলা হয়েছে যে করেই হোক বাবার কাছ থেকে তার এতটুকু নিতে হবে যাতে করে সে 400 গ্রাম স্বর্ণ পূরণ করতে পারে, তাই না? তাহলে তো বাবার কাছ থেকে কত নেবে বলো তো, মার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে কিন্তু সে এতটুকু নিয়েছিল, আর তার মোট টার্গেট কত হওয়ার 400 গ্রাম, তাই না? তো 400 থেকে আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি আমিনা তার বাবার কাছ থেকে কত নিবে, এবং এটার যদি আমরা অপ্রকৃত বর্ণাংশ আসতেছিল সেটাকে আমি মিশ্র বর্ণাংশে রূপান্তর করলে উত্তর পাচ্ছি কত, 195 সমস্ত 10/7 গ্রাম স্বর্ণ পেতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি 11 নম্বর কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করি, জাবিদ অতিক্রান্ত মোট পথে 10/3 অংশ রিক্সায় এবং 5/2 অংশ সাইকেলে
5/1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার সে পথ ঘোড়ায় গাড়িতে গেল। রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। ঠিক আছে, রিক্সায় এবং সাইকেলে যেতে তার কতক্ষণ সময় লাগে? প্রতি কিলোমিটারের জন্য 5 মিনিট করে সময় লাগে। এখন এখানে ক নাম্বার কোয়েশনে বলা হয়েছে 3টা বর্ণাংশ রয়েছে, এদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সো ঊর্ধ্বক্রমে সাজানো তোমরা পারবা, তা আমি এটা নিয়ে বেশি আলোচনা করলাম না, এবং উত্তর হচ্ছে এই যে এটা। দ্বিতীয় কোয়েশনটা বলা হয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। দেখো এখানে একটা মোট পথ দেওয়া আছে, মোট পথে কী বলা হয়েছে? মোট পথের অংশ দেওয়া আছে, এত অংশ সে রিক্সায়, এত অংশ সাইকেলে, এত অংশ হেঁটে গেছে, এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ সে ঘুরে গাড়িতে গেল, এবং এই সবগুলো কিন্তু আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, সো দেখো মোট পথ যদি আমরা এক অংশ ধরে নিই, আমরা কী পার করতে পারছে? অতিক্রান্ত মোট পথে দূরত্ব নির্ণয় করতে হবে। সো মোট পথ যদি আমরা এক অংশ ধরে নিই, বা পুরো সম্পূর্ণ অংশ যদি আমরা এক ধরে নিই, ঘোড়ার গাড়িতে সে কতটুকু যায় দেখো তো। ঘোড়ার গাড়ি কিন্তু আমার দেওয়া নাই, সেই জন্য আমি ঘোড়ার গাড়িতে বের করে নিলাম। সো সে সবগুলোতে গেল, কিন্তু ঘোড়ার গাড়িতে দেওয়া নাই, তাহলে সে যদি সবগুলো আমি যোগ করে যদি 1 থেকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা ঘোড়ার গাড়িতে কতটুকু গেল সেটা পেয়ে যাবো, তাই না? সো এখান থেকে সেটাই আমরা বের করে নিলাম। দেখো আমরা বের করে নিলাম কত? 10/1 অংশ। এখন দেখো এখানে কেন আমি বার করলাম, কারণ এখানে দেখো ঘোড়ার গাড়িতে কিন্তু আমাকে এখানে একটা ক্লু দেওয়া আছে। আমি এখানে একটু ফ্র্যাঙ্কলি একটু আমি টাইম নিতেছি, দাঁড়াও। আমি এখানে একটু মুছে দিই, তাহলে তোমাদের তথ্যগুলো বুঝতে একটু সুবিধা হবে। বেশি আমি গেজাগেজি করেছি না। আচ্ছা, সো এখানে খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রতি কিলোমিটার পথ যেতে তার 5 মিনিট সময় লাগে। দেখো এখানে সরি, এই যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। সো ঘোড়ার গাড়িতে যেহেতু সে 2 কিলোমিটার গেল, তার মানে কি এই 10/1 অংশ সমান 2 কিলোমিটার, তাই না? এই 10/1 অংশ সমান কিন্তু 2 কিলোমিটার হবে। তার মানে আমরা এটাই এখান থেকে বলতে পারবো। এবং 1 অংশ সমান কত হবে বলো তো? সেটা আমরা যদি হিসাব করি তাহলে পাইতেছি কত? 20 কিলোমিটার। এখানে ভাগটা আমি আর দেখাই দিলাম না, কারণ এগুলো তোমরা ক্লাস 5-এ থাকতে খুব ভালো মতো করেছো, তাই না? সো এখানে আমি উত্তরটা পেয়ে গেলাম। তারপর ঘ নাম্বারটা দেখো, জাভিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে, এটা কীভাবে বের করবো আমরা? দেখো খেয়াল করো, মোট পথের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। রিক্সায় এসে যাচ্ছে কত? রিক্সায় যাচ্ছে হচ্ছে 20-এর 10/3, 20 কিলোমিটারের কত? 10/3 অংশ যাচ্ছে, তার মানে কি 6 কিলোমিটার রিক্সায় যায়, এবং সাইকেলে যায় 8 কিলোমিটার। রিক্সা এবং সাইকেলে মোট সে কত যাচ্ছে? 14 কিলোমিটার। তার মানে রিক্সা এবং সাইকেলতে সময় লাগে কিন্তু প্রতি কিলোমিটারে 5 মিনিট করে, আমাদের প্রশ্নে বলা হয়েছিল। সো এখান থেকে আমরা বের করে ফেলতে পারি কত? সেটা হচ্ছে এখানে একটা 7 হবে, মানে আচ্ছা এটা হবে মূলত, উত্তরটা হবে 70। ঠিক আছে, এই উত্তরটা হবে 70 কিলোমিটার, 70 মিনিট। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি এই অনুশীলনী প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। ওভারঅল এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছিল, রেকর্ড করতে আমার সময় হয়েছে। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।